দ্য ডিবেটে আপনাদের স্বাগতম। যখন আমাদের শারীরিক কোনো অসুস্থতা দেখা দেয়, মানে ধরুন আমাদের জ্বর হলো বা কোথাও ব্যথা পেলাম, তখন আমরা চিকিৎসকের কাছে কিন্তু একটা নিখুঁত সুনির্দিষ্ট উত্তরের প্রত্যাশা নিয়ে যাই। হ্যাঁ, একদম। আমরা চাই ডাক্তার বলুক সমস্যাটা ঠিক কোথায়। ঠিক তাই। ধরুন আপনার হাত ভেঙে গেছে, আপনি গেলেন, এক্স-রে করালেন, আর সেই সাদা কালো ফিল্মে ভাঙা হাড়ের দাগটা মানে ক্র্যাকটা স্পষ্ট ফুটে উঠল। চিকিৎসক সেদিকে আঙুল দিয়ে বললেন, এই যে ঠিক এখানেই সমস্যা। ব্যাপারটা তখন খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই সুনির্দিষ্টতা আমাদের এক ধরনের স্বস্তি দেয়, তাই না? কারণ আমরা সমস্যাটাকে চোখে দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা মানব জীবনের অস্তিত্বের সংকট নিয়ে কথা বলি, আমাদের মনের ভেতরের যে অনন্ত অতৃপ্তি বা যন্ত্রণার জগৎ, সেখানে প্রবেশ করি, তখন ওই এক্স-রে মেশিনটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। আমাদের মনস্তাত্ত্বিক যন্ত্রণার তো আসলে কোনো সোজা হিসাব নেই। না, একদমই নেই। কারণ মানব অস্তিত্বের এই যে সংকট, এটা তো রোগ নির্ণয়ের দুনিয়ার সবচেয়ে অস্পষ্ট আর গোলমেল একটা অধ্যায়। মানে মনের ভেতরে কোথায় ফ্র্যাকচার হয়েছে, কেন আমাদের সবথেকে ভেতরে একটা শূন্যতা কাজ করে, দুঃখিত, শূন্যতা কাজ করে, সেটা তো কোনো এমআরআই বা স্ক্যানে ধরা পড়ে না। ঠিক সেখানেই আমাদের আজকের আলোচনার সূত্রপাত। আজ আমরা এই অস্পষ্ট মনস্তাত্ত্বিক জগৎকে বিশ্লেষণ করার জন্য, মানে এই সংকটটা বোঝার জন্য ২৫০০ বছরের পুরনো একটি দর্শনের মুখোমুখি হচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আজকে। হ্যাঁ, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ত্রিপিটকের ধম্মচক্র প্রবর্তন সূত্রে বর্ণিত গৌতম বুদ্ধের মূল শিক্ষা, যেটাকে আমরা চিনি চত্বারি আর্যসত্যানি বা চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ হিসেবে। আর এই সূত্র ধরেই আজকের বিতর্কের মূল প্রশ্নটা আমরা সেট করেছি। এবং প্রশ্নটা হলো, এই প্রাচীন ও গভীর দার্শনিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু আসলে কি? এটি কি মানব জীবনের দুঃখ আর মনস্তাত্ত্বিক যন্ত্রণার একটা নিখুঁত ও চূড়ান্ত রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, নাকি এটি মূলত মানুষের মুক্তির জন্য একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য কর্মপদ্ধতি, বা যাকে আমরা বলি প্রেসক্রিপশন? একদম। আমাদের শ্রোতাদের জানিয়ে রাখি, আজকের এই সম্পূর্ণ বৌদ্ধিক বিশ্লেষণ পরিচালিত হবে ত্রিপিটকের চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গের মূল পাঠের উপর ভিত্তি করে। মানে আমরা সোর্স মেটেরিয়ালের বাইরে যাচ্ছি না। ঠিক। আমরা এই সূত্রের গভীরে গিয়ে দেখব কিভাবে প্রাচীন এই জ্ঞান আজও আমাদের, মানে আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদের এত গভীরভাবে ভাবিয়ে তোলে। তো আলোচনার শুরুতেই আমি আমার অবস্থানটা পরিষ্কার করি। আমি যুক্তি দিচ্ছি যে এই পাঠের সবচেয়ে শক্তিশালী দিকটি হলো এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই দর্শন দুঃখ এবং এর অন্তর্নিহিত কারণ হিসেবে তৃষ্ণাকে যেভাবে ব্যবচ্ছেদ করেছে, মানব ইতিহাসের আর কোনো দর্শনে এত নিখুঁত ডায়াগনোসিস দেখা যায় না। আমি আপনার এই বিশ্লেষণের গভীরতাকে সম্পূর্ণ সম্মান জানাই, কিন্তু আমি এখানে পাল্টা অবস্থান নিচ্ছি। আমার যুক্তি হলো, এই পাঠের মূল নির্যাস নিছক রোগ নির্ণয়ে আটকে নেই। এটি একটি সম্পূর্ণ কাঠামোগত সমাধান, যেটাকে পাঠে বলা হয়েছে দুঃখ নিরোধগামিনী পথেপদা, মানে অষ্টাঙ্গিক মার্গ। এটি কেবল বসে বসে ভাবার মতো তাত্ত্বিক বিষয় নয়, বরং ধাপে ধাপে কাজ করার মতো একটি বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। বেশ, তাহলে চলুন আমরা শুরুতেই প্রথম দুটো আর্য সত্যের দিকে একটু তাকাই। ব্যাপারটি কিন্তু খুব ইন্টারেস্টিং। ত্রিপিটকের পাঠে স্পষ্ট বলা হয়েছে, জাতিপি দুঃখা, জরাপি দুঃখা, ব্যাধিপি দুঃখা, মরণাম্পি দুঃখম। মানে জন্ম, বার্ধক্য, রোগ এবং মৃত্যু সবই দুঃখময়। আরও বলা হয়েছে যে অপ্রিয় কিছুর সাথে সংযোগ এবং প্রিয় কিছু থেকে বিচ্ছেদও দুঃখ। এখন এই কথাগুলো শুনলে প্রথম দেখায় তো মনে হতেই পারে এটা তো সাধারণ একটা আক্ষেপ, মানে সবাই জানে জন্ম মৃত্যু দুঃখের। কিন্তু আপনি যদি একটু গভীরে গিয়ে ভাবেন, এই দর্শন আসলে বলছে যে আমাদের এই 5 উপাদান বিশিষ্ট অস্তিত্বটাই, মানে পুরো জীবনটাই একটা নিরন্তর ঘর্ষণের মধ্যে আছে। ও আচ্ছা, অর্থাৎ জীবন মানেই এক ধরনের অবিরাম ফ্রিকশন বা ঘর্ষণ। ঠিক তাই, ঘর্ষণ। এবং এর চেয়েও যুগান্তকারী দিকটি আসে দ্বিতীয় আর্য সত্যে, দুঃখ সমুদয়ম আর্য সাচ্যম। এখানে বলা হচ্ছে এই অনন্ত দুঃখের মূল কারণ হলো তৃষ্ণা বা তন্হা। ত্রিপিটকে যেটাকে তৃষ্ণা বলা হচ্ছে, বুদ্ধ সেটাকে শুধু একটা দার্শনিক ধারণা হিসেবে, মানে বাতাসে ভাসিয়ে দেননি। না, একদমই না। তিনি এটাকে রীতিমতো একজন আধুনিক সাইকোলজিস্টের মতো ব্যবচ্ছেদ করেছেন। তিনি বলছেন এই তৃষ্ণা 3 ধরনের। প্রথমটা হলো কামতৃষ্ণা।
এই যে আমাদের আরও ভালো খাবার চাই, আরও আরামদায়ক জীবন চাই, ইন্দ্রিয়ের সুখ চাই, এটা আমরা সবাই বুঝি, এটা খুব বেসিক। হ্যাঁ, এটা খুব ভিজিবল। কিন্তু আসল আহা মোমেন্ট আসে পরের দুটোতে। আপনি ভবতৃষ্ণা আর বিভবতৃষ্ণার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ভবতৃষ্ণা হলো আমাদের টিকে থাকার বা চিরকাল অস্তিত্বশীল থাকার আদিম আকাঙ্ক্ষা। মানে আমি যেন স্পেশাল হই, আমার যেন একটা লেগেসি থাকে, সমাজ যেন আমাকে মনে রাখে, এই যে একটা ইগো ড্রিভেন ব্যাপার। মানুষের আইডেন্টিটি ক্রাইসিস। একদম। আর সবচেয়ে আধুনিক এবং চমকপ্রদ হলো বিভবতৃষ্ণা, মানে অস্তিত্বহীনতার আকাঙ্ক্ষা। আধুনিক যুগে যাকে আমরা বলতে পারি এসকেপিজম বা নিজেকে অসাড় করে ফেলার প্রবণতা। আচ্ছা, এটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, যখন আমরা চরম হতাশ হয়ে বলি আমি আর এসব চাই না, আমি সব ছেড়ে পালাতে চাই, কিংবা এই যে যখন আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে বাস্তব জগৎ থেকে ডিটাচড থাকতে চাই, বুদ্ধ বলছেন এই যে শূন্য হয়ে যাওয়ার বা ধ্বংস হয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এটাও এক ধরনের আসক্তি, এটাও আমাদের দুঃখের একটা বড় কারণ। মানব মনস্তত্ত্বের এত গভীর মেকানিজম, মানে ২৫০০ বছর আগে কিউ এভাবে পয়েন্ট আউট করেছে, এটা ভাবলেই তো অবাক লাগে। আমি মানছি, আমি পুরোপুরি মানছি যে এই সাইকোলজিক্যাল ব্রেকডাউনটা, এই যে তৃষ্ণার ৩টে রূপ, এটা অসাধারণ। মানব মনের এই মেকানিজম বা লুপগুলো চিহ্নিত করাটা সত্যি বুদ্ধিভিত্তিক এক বিশাল অর্জন। কিন্তু কিন্তু ঠিক এখানে আমার মূল আপত্তিটা। আপত্তি কেন? কারণ আপনি বলছেন এই ডায়াগনোসিসটাই এই শিক্ষার মূল কেন্দ্র, কিন্তু ধরুন একজন ডাক্তার আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন যে আপনার ব্রেনের ঠিক কোন কেমিক্যালের অভাবে বা কোন নিউরাল লুপের কারণে আপনার ডিপ্রেশন হচ্ছে। আপনি খুব ইমপ্রেসড হলেন, আপনি ভাবলেন বাহ, ডাক্তার তো আমার মনের ভেতরের এই জটিল এসকেপিজমের মেকানিজমটা একদম ধরতে পেরেছেন। কিন্তু এরপর ডাক্তার যদি আপনাকে কোনো থেরাপি বা ওষুধ না দিয়ে শুধু বাড়ি পাঠিয়ে দেন, তাতে কি আপনার কোনো লাভ হবে? আপনার ডিপ্রেশন কি সারবে? তা হয়তো সরাসরি সারবে না, কিন্তু রোগটা না ধরলে তো আপনি ভুল ওষুধ খাবেন না জীবন। ঠিক, কিন্তু শুধু রোগ নির্ণয় তো আপনাকে সুস্থ করছে না। বুদ্ধ যদি কেবল এই দ্বিতীয় আর্য সত্যিই থেমে যেতেন, মানে জীবন শুধু দুঃখ আর তার কারণ তৃষ্ণা, তবে এটি কেবলই এক চরম নৈরাশ্যবাদী দর্শন হয়ে থাকত। মানুষ ভাবত সবই তো খারাপ, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? মানে আপনি বলতে চাইছেন? আমি বলতে চাইছি এই দর্শনের আসল শক্তি এর রোগ নির্ণয় নয়, বরং এর নিরাময়ের প্রতিশ্রুতিতে। আমি তৃতীয় ও চতুর্থ আর্য সত্যের ওপর একটু আলোকপাত করতে চাই। পাঠে স্পষ্টভাবে বলা হয়েছে তস্যায়বা তন্হায়া অশেষা বিরাগা নিরোধ, মানে তৃষ্ণার সম্পূর্ণ ক্ষয়ই দুঃখ নিরোধ। এই দর্শন খুব জোরালোভাবে বলছে যে দুঃখের সম্পূর্ণ অবসান আসলে সম্ভব। নিব্বান। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, চতুর্থ আর্য সত্যে আমাদের একটি সুনির্দিষ্ট মানচিত্র দেওয়া হয়েছে, আর্য অষ্টাঙ্গিক মার্গ। এটা তো কোনো থিওরি না, এটা রীতিমতো একটা ম্যানুয়াল। কিন্তু একটু দাঁড়ান, সেই মানচিত্রটাও তো দিন শেষে মনস্তাত্ত্বিক। আমি তা মনে করি না। আপনি যদি অষ্টাঙ্গিক মার্গকে খেয়াল করেন, সম্যক দৃষ্টি থেকে শুরু করে সম্যক সমাধি পর্যন্ত ৮টি ধাপ, এটি কেবল বসে বসে দুঃখের প্রকৃতি নিয়ে ভাবার বিষয় নয়, এটি আমাদের মনকে রিপ্রোগ্রাম করার একটি পদ্ধতিগত রূপরেখা। আমি আগের উপমাটা টেনেই বলছি, যদি আমাদের মন এমন একটা সফটওয়্যার হয় যেটা তৃষ্ণা বা আকাঙ্ক্ষার একটা অনন্ত লুপে আটকে আছে, যেটাকে আমি এসকেপিজম বা ভবতৃষ্ণা বলছিলাম, ঠিক সেই লুপ থেকে বের হওয়ার জন্য অষ্টাঙ্গিক মার্গ কিন্তু কোনো ম্যাজিক পিল নয়। এটি হলো প্রতিদিনের একটা ডিবাগিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনি ধাপে ধাপে নিজের ভেতরের বাগ বা ত্রুটিগুলো দূর করেন। এটি একটি অ্যাকশন প্ল্যান। আপনার এই ডিবাগিং প্রসেসের উপমাটি দারুণ, বেশ আধুনিক। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, এই ডিবাগিংটা কিভাবে কাজ করে? সমাধানের যে পদ্ধতি বলা হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে কি রয়েছে? প্রজ্ঞা, শীল এবং সমাধি। হ্যাঁ, কিন্তু মূল হলো প্রজ্ঞা এবং চিত্তের পরিশুদ্ধি, যেটাকে পাঠে বলা হয়েছে সচিত্ত পরিয়দপনম। অষ্টাঙ্গিক মার্গের মূল কথাই হলো এই গভীর উপলব্ধি অর্জন করা যে সব সংস্কার অনিত্য, মানে জগতের সবকিছুই ক্ষণস্থায়ী। কিন্তু এই উপলব্ধি তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? এর জন্য তো একটা প্র্যাকটিক্যাল চর্চা লাগে। অবশ্যই চর্চা লাগে, কিন্তু আমি বোঝাতে চাইছি এই চর্চাটা কাজ করে কিভাবে, এর মেকানিজমটা কি। আপনি যখন গভীরভাবে উপলব্ধি করেন যে জগতের কোনো কিছুই স্থায়ী নয়,
তখন আপনার ব্রেন নতুন করে রিওয়ায়ার হতে শুরু করে। আচ্ছা, ধরুন আপনি বুঝতে পারেন যে একটা নতুন গ্যাজেট কিনলে বা নতুন কোনো সাফল্য পেলে যে ডোপামিন রিলিজ হয় সেটা খুব দ্রুত মিলিয়ে যাবে এবং আবার একটা শূন্যতা তৈরি করবে। এই যে অনিত্যতার বোধ, এটা তো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। এর ফলে মনের ভেতরে থাকা আসক্তি বা ওই যে ক্লিঙ্গিং মেকানিজম সেটা ভেঙে যায়। অর্থাৎ মানুষের ভেতরের চিন্তার জগৎ বা মনস্তত্ত্বের পরিবর্তনই এখানে প্রধান। এটি বাহ্যিক কোনো কর্মপদ্ধতি নয়, এটি একটি গভীর অভ্যন্তরীণ রূপান্তর। আমি আপনার যুক্তির পয়েন্টটা বুঝতে পারছি। আপনি খুব সুন্দরভাবে অষ্টাঙ্গিক মার্গের প্রজ্ঞা বা মনস্তাত্ত্বিক অংশের ওপর পুরো আলোটা ফেলছেন। কারণ ওটাই তো কোর, তাই না? আমি বলবো ওটা কোর হলেও পুরো ছবিটা নয়। আমি আপনাকে একটু অন্য জায়গা থেকে বিষয়টা দেখতে অনুরোধ করব। অষ্টাঙ্গিক মার্গের 3টি সুস্পষ্ট বিভাগ আছে: প্রজ্ঞা, শীল এবং সমাধি। আপনি প্রজ্ঞার কথা বললেন, কিন্তু শীল বা নৈতিকতার অংশের দিকে যদি আমরা তাকাই, সেখানে কি রয়েছে? সেখানে আছে সম্যক বাক্য, সম্যক কর্ম এবং সম্যক জীবিকা। হ্যাঁ, সেগুলো তো জীবনযাপনের অংশ, মানে ভালো মানুষ হওয়ার বেসিক নিয়ম। শুধু ভালো মানুষ হওয়ার বেসিক নিয়ম নয়, এগুলো অত্যন্ত প্রায়োগিক এবং সামাজিক রীতিনীতি। সম্যক বাক্য মানে আপনি মিথ্যা বলবেন না বা সমাজে রূঢ় কথা ছড়াবেন না, গসিপ করবেন না। সম্যক কর্ম মানে প্রাণী হত্যা বা চুরি না করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্যক জীবিকা। সম্যক জীবিকা, রাইট। এর মানে হলো আপনি এমন কোনো পেশা বেছে নিতে পারবেন না যা সমাজ বা অন্যের ক্ষতি করে। যেমন ধরুন, আপনি অস্ত্রর ব্যবসা করতে পারবেন না, বিষের ব্যবসা করতে পারবেন না, বা দাসত্ব প্রথার ওপর ভিত্তি করে মানে হিউম্যান ট্রাফিকিং করে কোনো অর্থনীতি চালাতে পারবেন না। এগুলো কি কেবল মনের ভেতরের বিষয়? একদমই না। এগুলো সম্পূর্ণ বাহ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক অনুশীলন। ত্রিপিটকে তো পরিষ্কার বলা হয়েছে, সব্যপাপস্য অকরণং কুশলস্য উপসম্পদা, মানে সব পাপ থেকে বিরত থাকা এবং সৎকর্ম সম্পাদন করা। এই যে সৎকর্ম সম্পাদন মানে ভালো কাজ করা, এটা প্রমাণ করে যে এই দর্শন কেবল ধ্যানাসনে বসে চোখ বন্ধ করে থাকার কোনো বিষয় নয়। এটি সমাজের ভেতরে একটি সুস্থ কাঠামোগত পরিবর্তনের নির্দেশিকা। ওকে, আপনি সম্যক জীবিকা এবং সম্যক কর্মের বিষয়টি এনে এই দর্শনকে সরাসরি অর্থনীতির সাথে যুক্ত করলেন। এটা বেশ ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল, আমি মানছি। কিন্তু আমি এই ব্যাপারটাকে একটু ভিন্নভাবে ফ্রেম করতে চাই। বলুন, শুনি। আমার প্রশ্ন হলো, এই বাহ্যিক কর্ম বা নীতির চূড়ান্ত উদ্দেশ্যটা কি? এটি কি সত্যি সত্যি সমাজ সংস্কারের কোনো হাতিয়ার, নাকি অন্য কিছু? আপনি বলছেন সম্যক জীবিকা মানে অন্যের ক্ষতি করে এমন ব্যবসা না করা। হ্যাঁ, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন, এই শীল বা নৈতিকতা আসলে মনের শান্তি বজায় রাখার একটা পূর্ব শর্ত মাত্র, মানে একটা প্রি কন্ডিশন। আপনি যদি অস্ত্রের ব্যবসা করেন বা কাউকে প্রতিনিয়ত ঠকান, তাহলে আপনার মনের ভেতর অটোমেটিক্যালি একটা অপরাধবোধ বা অ্যাজিটেশন তৈরি হবে। গিল্ট কাজ করবে। ঠিক। আর সেই অশান্ত মন নিয়ে আপনি কখনোই সমাধি বা গভীর ধ্যানে প্রবেশ করতে পারবেন না। তার মানে আপনি বলতে চাইছেন নৈতিকতা কেবল ধ্যানের প্রস্তুতির জন্য, মানে এটা সমাজের জন্য নয়? হ্যাঁ, ঠিক তাই। সম্যক জীবিকা সমাজকে বাঁচানোর জন্য নয়, বরং নিজের মনকে নিস্তব্ধ করার একটা, বলতে পারেন, সেলফিশ বা আত্মকেন্দ্রিক টুল। ত্রিপিটকে তো বলাই হচ্ছে অশেষ বিরাগ নিরোধ, তৃষ্ণার নিঃশেষে বিরাগ ও নিরোধ। এই নিরোধ হলো জাগতিক সবকিছু থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়া। গুটিয়ে নেওয়া। হ্যাঁ, আইসোলেশন। যখন আপনি বুঝতে পারেন যে সব সংস্কার অনিত্য, তখন আপনি জাগতিক সম্পর্ক, আসক্তি এবং আবেগের জায়গা থেকে নিজেকে সরিয়ে নেন। তৃষ্ণার এই সম্পূর্ণ বিনাশ মানে হলো বাইরের জগৎ থেকে মনোযোগ সরিয়ে নিজের ভেতরের শূন্যতাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। এখানে সমাজ বা অন্য মানুষের ভূমিকা খুব গৌণ। মূল লক্ষ্য হলো নিজের মনের ভেতরে থাকা অস্তিত্বের সংকট থেকে মুক্তি পাওয়া। আপনার এই ব্যাখ্যার মধ্যে একটি খুব সূক্ষ্ম সীমাবদ্ধতা আছে বলে আমি মনে করি। তাই নাকি? সেটা কি? আপনি তৃষ্ণার বিনাশকে জাগতিক সবকিছু থেকে গুটিয়ে নেওয়া বা সম্পূর্ণ আইসোলেশন হিসাবে দেখছেন। আপনি বলছেন এই দর্শনের চূড়ান্ত লক্ষ্য হল একাকী শূন্যতাকে পর্যবেক্ষণ করা। এটা একটা সেলফিশ টুল। কিন্তু আমি যদি আপনাকে একটা ঐতিহাসিক ও যৌক্তিক প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই।
যদি এই দর্শনের একমাত্র লক্ষ্যই হয় নিজেকে সমাজ থেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে কেবল নিজের মনের ভেতরে শূন্যতা উপভোগ করা, তাহলে গৌতম বুদ্ধ নিজে বুদ্ধত্ব লাভের পর বাকি ৪৫ বছর কেন গ্রামে গ্রামে হেঁটে সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে বেড়ালেন? তিনি তো একটা পাহাড়ের গুহায় গিয়ে চিরকাল ধ্যানে বসে থাকতে পারতেন। এই যে তিনি মানুষের মাঝে ফিরে এলেন, মানুষের কষ্টে ব্যথিত হলেন, এটা তো আপনার সম্পূর্ণ গুটিয়ে নেয়া তত্ত্বের সাথে সরাসরি সাংঘর্ষিক। আর ঠিক এই জায়গাতেই চলে আসে করুণা বা কম্প্যাশনের প্রসঙ্গ। কিন্তু বুদ্ধ তো তাদের ওই বিচ্ছিন্নতা আর অনিত্যতার শিক্ষাই দিচ্ছিলেন। মানে তিনি তো বলছিলেন সংসার অনিত্য, তোমরা মুক্ত হও। শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু সেই শিক্ষার পেছনে চালিকা শক্তিটা কি ছিল? ত্রিপিটকের সার শিক্ষাতেই বলা আছে, প্রজ্ঞা ও করুণায় মুক্তির পথ এবং মধ্যম পথই শান্তির পথ। এই করুণা শব্দটার গভীরতা অনেক। করুণা কি কখনো একা একা শূন্যতার মাঝে চর্চা করা যায়? না, তা যায় না। করুণা চর্চার জন্য তো অন্য মানুষের, অন্য জীবের প্রতি একটা গভীর ইতিবাচক সংযোগ বা কানেকশন প্রয়োজন। ঠিক যেমন পাঠের শুরুতে আমরা দেখেছি একটি অত্যন্ত শক্তিশালী বাক্য, সব্বে সত্তা সুখিত হন্তু, সব্বে সত্তা অবেরা হন্তু, মানে সব প্রাণী সুখী হোক, সব প্রাণী বৈরমুক্ত হোক। একজন মানুষ যদি সমাজ থেকে নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্নই করে ফেলেন, তবে তিনি অন্যের দুঃখ মোচনের জন্য করুণা কিভাবে অনুভব করবেন? আচ্ছা, এটা একটা জোরালো যুক্তি। মানে বুদ্ধের নিজের জীবনের কার্যক্রম দিয়ে আপনি এই দর্শনের সামাজিক প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা করছেন। ঠিক তাই। আমি জোরালোভাবে বলবো, এটি শূন্যতা বা নৈরাশ্যবাদী বিচ্ছিন্নতা নয়। অষ্টাঙ্গিক মার্গের যে মধ্যম পথ, তা হল এক ধরনের ব্যালেন্স। এটি সমাজকে পরিত্যাগ করে নয়, বরং সমাজের ভেতরে থেকেই প্রজ্ঞা ও করুণার সমন্বয়ে এক গভীর সক্রিয় দর্শন। আপনি কেবল নিজের ভেতরের বাগ বা ত্রুটি ডিবাগ করেই থেমে যান না, আপনি অন্য প্রাণীর যন্ত্রণার প্রতিও এমপ্যাথেটিক বা সংবেদনশীল হন। আপনার এই করুণার প্রেক্ষিতটি সত্যিই ভাববার মতো। আমি স্বীকার করছি যে সব্বে সত্তা সুখিতা হন্তু বাক্যটি এই দর্শনকে একটা মানবিক মাত্রা দেয়, যা একে কেবল একটা শুষ্ক মনস্তাত্ত্বিক বা ফিলোসফিক্যাল এক্সারসাইজ থেকে আলাদা করে। কিন্তু আমি আবার আমাদের বিতর্কের মূল প্রশ্নে ফিরে যেতে চাই, ডায়াগনোসিস বনাম প্রেসক্রিপশন। আমি এখনও বিশ্বাস করি যে চতুরার্য সত্যের প্রথম দুটি সত্যে মানব মনের যে অতুলনীয় ডায়াগনোসিস করা হয়েছে, সেটি এই দর্শনের মূল ভিত্তি। কারণ আপনি করুণা বা শীল যাই চর্চা করুন না কেন, যতক্ষণ না আপনি আপনার অস্তিত্বের গভীরে প্রথিত ওই তৃষ্ণা বা আসক্তিকে মনস্তাত্ত্বিকভাবে চিহ্নিত করতে পারছেন, রুট কজটা ধরতে পারছেন, ততক্ষণ কোনো কর্মপদ্ধতি আপনাকে মুক্তি দিতে পারবে না। কেন পারবে না? আপনি তো কাঠামোটা অনুসরণ করছেন, আপনি সম্যক জীবিকা মেনে চলছেন। কারণ রোগের মূল কারণটা মস্তিষ্কে বা মনে। আপনি যদি শুধু নিয়ম মেনে চলেন, মানে ধরুন রোবটের মতো শীল পালন করলেন, কিন্তু ভেতরের সাইকোলজিক্যাল মেকানিজমটা না বোঝেন, তাহলে সেই করুণা পরিণত হবে কেবল করুণায় বা পিটিতে। সত্যিকারের প্রজ্ঞা ছাড়া কোনো সমাজ সংস্কারই টেকসই হয় না। তৃষ্ণা কিভাবে কাজ করে, কিভাবে এটি আমাদের এসকেপিজমের দিকে ঠেলে দেয়, এই মনকে পড়াটাই এই দর্শনের সবচেয়ে যুগান্তকারী দিক। আমি বলবো ওই এক্স-রে মেশিন আবিষ্কার করাটাই এখানে সবচেয়ে বড় বিপ্লব। আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আর আমি আমার অবস্থানে অবিচল থেকে বলবো যে এক্স-রে মেশিন বা রোগ নির্ণয় করাটা হয়তো যুগান্তকারী, কিন্তু মানবজাতি বুদ্ধকে স্মরণ রেখেছে তার দেওয়া প্রেসক্রিপশন বা অষ্টাঙ্গিক মার্গের জন্য। একটা অসাধারণ ডায়াগনোসিস মানুষকে হয়তো চমকে দিতে পারে, কিন্তু তাকে সুস্থ করতে পারে না। সম্মুখ দৃষ্টি থেকে শুরু করে সম্মুখ সমাধির যে 8টি ধাপ, তা আমাদের প্রাত্যহিক জীবনের, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তকে পরিচালিত করার একটি বাস্তবসম্মত গাইডলাইন। এটি কেবল তাত্ত্বিক নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা প্রজ্ঞা, শীল ও করুণার মাধ্যমে আমাদের একটি সুস্থ, সুন্দর ও তৃষ্ণামুক্ত জীবনের দিকে ধাবিত করে। আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত একটা উপসংহারে তো পৌঁছাতে পারি যে বুদ্ধের চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ, এই দুটি একে অপরের পরিপূরক। একদিকে এটি মানব মনের ভেতরের অনন্ত তৃষ্ণা এবং যন্ত্রণার একটি অসাধারণ সাইকোলজিক্যাল আয়না, অন্যদিকে এটি সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার এক সুনির্দিষ্ট মানচিত্র। হ্যাঁ, আমি আপনার সাথে পুরোপুরি একমত। একটি জটিল দর্শনকে বুঝতে গেলে এই ধরনের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিরই প্রয়োজন রয়েছে। এটি কেবল শুষ্ক তত্ত্ব নয়, আবার কেবল অন্ধ অনুশীলনও নয়।
প্রজ্ঞা ও করুণার মতোই ডায়াগনোসিস এবং প্রেসক্রিপশন এখানে হাত ধরাধরি করে চলে। যে কোনো একটাকে বাদ দিলে দর্শনের মূল নির্যাসটা অসম্পূর্ণ থেকে যায়। একদম। তো আমরা আজ কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না বা কাউকেই বিজয়ী ঘোষণা করছি না। তবে আমরা আমাদের শ্রোতাদের উৎসাহিত করব, আপনারা নিজেরাই ত্রিপিটকের এই মূল শিক্ষা মানে চত্তারি আরিয়া সাচ্চানি ও অষ্টাঙ্গিক মার্গের গভীরে প্রবেশ করুন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করলাম, সেটা তৃষ্ণার মনস্তাত্ত্বিক মেকানিজম হোক বা সম্যক জীবিকার সামাজিক প্রভাব হোক, সেগুলো নিজেদের মতো করে বিশ্লেষণ করুন। হ্যাঁ, কারণ শেষ পর্যন্ত অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া নয়, বরং নিজের প্রজ্ঞা দিয়ে সত্যকে উপলব্ধি করাটাই এই দর্শনের সবচেয়ে বড় শিক্ষা। ঠিক বলেছেন। তো অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম মানুষের মনস্তাত্ত্বিক যন্ত্রণাকে মাপার জন্য কোনো এক্স-রে মেশিন নেই, কিন্তু আজকের এই পুরো আলোচনা শেষে মনে হচ্ছে 2500 বছর আগে চতুরার্য সত্যের রূপে আমরা কেবল সেই এক্স-রে মেশিনটিই পাইনি, বরং অষ্টাঙ্গিক মার্গের রূপে পেয়েছি আমাদের মনের সেই জটিল সফটওয়্যারকে ডিবাগ করার এক দীর্ঘমেয়াদী ও কার্যকরী প্রক্রিয়া। প্রশ্ন হলো, আমরা কি সেই ডায়াগনোসিস মেনে নিয়ে নিজেদের ভেতরের ত্রুটিগুলো দূর করতে প্রস্তুত? আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।